একটা পয়সা না নিয়েও লাখ লাখ একর জমি ধুতি পরা এই রোগা চেহারার মানুষটিকে দান করে দিয়েছিলেন ভারতের জমিদাররা। আর জমি পাওয়ার পর সাধারণ গরিব ভাগ চাষীদের মাথায় ছাদ তুলে দেওয়ার জন্য 14 বছর ধরে প্রায় 80,000 কিলোমিটার পথ পায়ে হেঁটে ঘুরেছিলেন এই ভদ্রলোক। হ্যাঁ, ঠিকই শুনলেন, 80,000 কিলোমিটার। আজকে যেখানে মানুষ 2 কিলোমিটার রাস্তা হাঁটতেই ক্লান্ত হয়ে পড়েন, সেখানে এই মানুষটি রোদ ঝড় জল সহ্য করে টানা 14 বছর ধরে হেঁটেছিলেন গ্রামের পর গ্রাম, তাও আবার ভারতের ওই সব মানুষগুলোর জন্য যাদের বছরের পর বছর ধরে অপমান করা হতো ভূমিহীন বা ল্যান্ডলেস বলে। আমরা আজ কথা বলছি মহাত্মা গান্ধীর উত্তরসূরি বিনোবা ভাবের ব্যাপারে, যিনি নিজের হাতে শুরু করেছিলেন স্বাধীন ভারতের সব থেকে বড় ল্যান্ড রিফর্মেশন মুভমেন্ট, যা আজ পরিচিত ভূদান আন্দোলন নামে। চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আচার্য বিনোবা ভাবের জীবনের বিস্তারিত গল্পটাই। ব্রিটিশরা ভারতে আসার আগে ভারতে জমি ভাগাভাগির বিষয়টা একটু অন্যরকম ছিল। সেই সময় জমির ভাগাভাগি হতো কমিউনিটির হিসেবে, কিন্তু 1793 সালে লর্ড কর্নওয়ালিস যখন পার্লামেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নিয়ে এলেন, তখন রাতারাতি একদল রেভিনিউ কালেক্টর এবং জমিদার হয়ে গেলেন জমির মালিক। আর যারা আসলে সেই জমিতে চাষ করতেন তারা হয়ে গেলেন ভাগ চাষী। জমিদার চাইলেই তাদের যে কোনো সময় জমি থেকে সরিয়ে দিতে পারতেন। পুরো ব্রিটিশ আমল জুড়েই এই নিয়মেই জমি ভাগাভাগি হতো। কিন্তু স্বাধীনতার পরই ভাগ চাষী এবং জমির মালিকদের মধ্যে শুরু হলো একটা সমস্যা। জমির মালিকরা চাইতেন যেন ব্রিটিশ নিয়মেই জমির ভাগাভাগি চলতে থাকে, অন্যদিকে ভাগ চাষীরা দাবি তোলেন তাদেরকেও জমির মালিকানা দিতে হবে। ফলে দুপক্ষের মধ্যে শুরু হয় একটা বচসা। আক্রমণ পাল্টা আক্রমণের মাঝেই পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে এবং দুপক্ষের মধ্যে একেবারে রক্তারক্তি কাণ্ড শুরু হয়। ঠিক সেই সময়ই তেলেঙ্গানার এই ভূমিহীন চাষীদের সাহায্য করতে এগিয়ে আসেন গান্ধীজির আদর্শে চলা এক সমাজসেবী আচার্য বিনোবা ভাবে। অহিংস পদ্ধতিতে পুরো সমস্যার সমাধান করার একটা রাস্তা দেখান তিনি। শুরু করেন স্বাধীন ভারতের সব থেকে বড় জমি আন্দোলন, ভূদান আন্দোলন। 1951 সালের 18 এপ্রিল বিনোবা ভাবে তেলেঙ্গানার পাচামপাল্লি গ্রামে পৌঁছন। সেখানে প্রায় 80টি ভূমিহীন পরিবার তার কাছে সাহায্যের আবেদন জানায়। তখন বিনোবা ভাবে গ্রামের মানুষদের সামনে একটা সহজ প্রশ্ন রাখেন, কেউ কি এই পরিবারগুলোর জন্য কিছু জমি দিতে পারবেন? ঠিক তখনই ভি রামচন্দ্র রেড্ডি নামের এক জমিদার উঠে দাঁড়িয়ে ঘোষণা করেন যে তিনি 80 একর জমি দান করবেন এবং তার জন্য তিনি একটা টাকাও নেবেন না। আর এখান থেকেই শুরু হয় এই ভূদান মুভমেন্ট। প্রথম জমিটা পাওয়ার পরেই সেই ঐতিহাসিক পদযাত্রা শুরু করেন আচার্য। তিনি প্রতিটা গ্রামে গিয়ে জমির মালিকদের কাছে অনুরোধ করতেন তারা যেন তাকে নিজেদের একজন ছেলে বলে মনে করেন এবং তাদের জমির একটা অংশ এই চাষীদের জন্য দান করেন। তার কথায় অনুপ্রাণিত হয়ে বহু মানুষ স্বেচ্ছায় জমি দান করতে শুরু করেন। কয়েক বছরের মধ্যেই বিনোবা ভাবে জোগাড় করে ফেলেন 42 লক্ষ একর জমি, যা আয়তনে ছিল একটা ছোট দেশের সমান। তবে শুরুটা ভালোভাবে হলেও এই ভূদান আন্দোলনকে পুরোপুরি সফল বলা যায় না, কারণ কাগজে কলমে জমির পরিমাণ যতটা বড় ছিল, বাস্তবে কিন্তু তার সবটা ভূমিহীনদের মধ্যে ভাগ করে দেওয়া সম্ভব হয়নি। প্রায় 42 লক্ষ একরের মধ্যে 23 লক্ষ একর জমি শেষ পর্যন্ত ভাগ করা যায়। অনেক জমি ছিল পুরোটাই চাষের অযোগ্য, আবার অনেক জমি নিয়ে চলছিল আইনি সমস্যা। তাই ভূদান আন্দোলন শেষ হওয়ার পর অনেক রাজনৈতিক নেতা বিনোবা ভাবের সমালোচনাও করেন। এই সব অপমানের বোঝা নিয়ে 1982 সালের 15 নভেম্বর স্বেচ্ছা অনশনে বসে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন আচার্য বিনোবা ভাবে। তাঁর মৃত্যুর পর 1983 সালে ভারত সরকারের তরফ থেকে তাকে মরণোত্তর ভারত রত্ন দেওয়া হয়। তবে রাজনৈতিক নেতারা যতই অপমান করুন না কেন, আইনের কারিগররা বলেন ভারতের আধুনিক জমি আইন তৈরির ক্ষেত্রে ভূদান আন্দোলনের একটা বিশাল বড় গুরুত্ব ছিল। আজ সারা ভারতে জমি নিয়ে অসংখ্য আইনি মামলা চলছে, যার মধ্যে হয়তো এই ভূদানের জমিগুলো আছে। কিন্তু তার মধ্যে একটা জিনিস আচার্য বিনোবা ভাবে প্রমাণ করে গিয়েছেন, যদি কোনো মানুষের মধ্যে সমাজকে পাল্টে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আইনি রাস্তায় না হেঁটেও সেটা করে দেখানো যায়। গান্ধীজির আদর্শে চলা এই সমাজসেবীর গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।